গল্পনি ইউটিউব প্রেজেন্ট আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও রাধারানীর আত্মা। আমি আর কিশোরী তারানাথ তান্ত্রিকের বাড়ির নিকটে এসে পৌঁছতেই আকাশের বুকে একটু একটু করে জমতে থাকা শ্রাবণের ঘন কালো মেঘ ভেঙে ঝমঝম শব্দে বৃষ্টি শুরু হলো। গুরু গুরু আওয়াজে কালো মেঘের পরতের মাঝে খেলে যেতে লাগলো বিদ্যুতের লকলকে সাদা তরবারি। তাড়াহুড়োর চোটে ঘর থেকে ছাতা না নিয়ে বের হবার ভুলের মাসুল যে এভাবে দিতে হবে তা বুঝতে পারিনি। বৃষ্টির হাত থেকে বাঁচতে আমরা পুরী কি মুড়িভাবে ছুট দিলাম তারানাথের বাড়ির দিকে। তারানাথ একজন স্বনামধন্য তান্ত্রিক। আমরা মাঝে মধ্যেই অবসর সময় তার বাড়ি গিয়ে গল্প শোনার আবদার করি এবং তিনি তার অতীত জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন আমাদের সাথে। ঘরের ভিতর ঢুকতেই দেখলাম তারানাথ তক্ত বসে বসে নিজের মনে বিড়বিড় করে কি যেন বলছে, আর তার ভাষা ভাষা দু চোখে নির্লিপ্ততা বিদ্যমান। আমাদের দেখা মাত্র তারানাথ উত্তেজিতভাবে বলল, কখন এলে তোমরা? একদম খেয়ালই করিনি। ও কি বৃষ্টির জলে তোমাদের মাথা তো একেবারে ভিজে গেছে। দাঁড়াও দাঁড়াও, একটা গামছা এনে দিই, মাথার চুল মুছে নাও ভালো করে, নাহলে ঠান্ডা লেগে যাবে যে। এই কথা বলে তারানাথ চলে গেল ঘরে। কিছু সময় বাদই গামছা এনে আমাদের দিয়ে বলল, এই না, তাড়াতাড়ি মুছে বসে পড়ো দেখি, আমি অন্দরে চা করতে বলে দিয়েছি। মাথা মুছে বসে পড়লাম আমরা। পকেটে হাত ভরে কিশোরী সিগারেটের প্যাকেট বের করে এগিয়ে দিল তারানাথের দিকে। তারানাথের কন্যা এসে রেখে গেল গরম লেবু চা আর চাল কড়াই ভাজা। তা চিবুতে চিবুতে আমি বললাম, বৃষ্টির যা বহর দেখছি এ চট করে থামবে বলে মনে হয় না। আপনার বাড়ি ঢুকতে আর সামান্য বিলম্ব হলে পুরো ভিজে যেতাম। কি বলেন ঠাকুরমশাই? আমার কথা যেন শুনতেই পেল না তারানাথ। আশায় স্তব দেখে চলেছি আজ সে বড্ড অন্যমনস্ক। কিশোরীও বিষয়টি লক্ষ্য করে বলল, কি ব্যাপার বলুন তো ঠাকুরমশাই, আজ আপনাকে এমন মন মরা দেখাচ্ছে কেন? সিগারেট দেওয়াতে প্রতিবার আপনি যেমন খুশি হন, কই আজকে তো তেমনটা হলেন না। কিশোরীর কথায় তারানাথ যেন একটু নড়ে চড়ে বসল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শৈশবের কথা বড় মনে পড়ে যাচ্ছে আজ। মনে পড়ে যাচ্ছে মায়ের হাসি হাসি, সেই মমতাময়ী মুখখানা, গ্রামের সেই নির্জন মাঠঘাট, পথ, দিঘির জল, সর্বোপরি মায়ের হাতে রান্না, বিউলির ডাল, পোস্ত এর বড়া, ইলিশ মাছের ঝোলের সেই আস্বাদ, যেন অমৃত ছিল। সারা জীবনে তো আর কম মানুষের হাতের রান্না খেলাম না, তবে মায়ের হাতের সে স্বাদ কোথাও পাইনি। কোথায় যে হারিয়ে গেল সেই সব রঙিন দিনগুলো। এসব পুরনো দিনের কথা স্মরণে আসলে মনটা এমন উদাস হয়ে যায়। আচ্ছা কিশোরী, এই জগতের সকল জননী বোধ হয় একই রকমের হয়, তাই না? এই যেমন ধরো আমার মা, তোমাদের মা, কিংবা আর 5 জনের মা, তারা সকলেই তো সর্বদা ব্যস্ত থাকেন সন্তানের মঙ্গল চিন্তায়, সন্তানকে রক্ষা করতে। এমন কোনো কাজ নেই যা তারা পারে না। আজ এমনই এক ঘটনার কথা খুব মনে পড়ে যাচ্ছে, তবে সেই ঘটনায় আমার দর্শক হওয়া ছাড়া তেমন কোনো ভূমিকা ছিল না। আমি বুঝলাম আস্তে আস্তে তারানাথ প্রবেশ করছে নতুন এক গল্পের মধ্যে। তার এই কথা শুনে গল্প শোনার সদ্য যে সুযোগ তৈরি হয়েছে সেটা যাতে নষ্ট না হয় সে কারণে কিশোরী শীঘ্র বলে উঠল, আজ তবে সেই গল্পই বলুন না ঠাকুরমশাই। তারানাথ সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তৃপ্তির সাথে লম্বা এক টান দিয়ে চোখ বুজে বললেন, বেশ, শোনো তবে। আমি তখন ঘর ছেড়ে বেরিয়ে পড়েছি অজানাকে জানতে, সাধুসঙ্গ করতে। একদিন দ্বীপ্রহরে গ্রীষ্মের কড়া রোদের হাত থেকে বাঁচতে
আশ্রয় নিলাম এক প্রকাণ্ড বটবৃক্ষ তলায়। ঝোলার মুখ খুলে দেখলাম সামান্য কিছুটা ছিঁড়ে গুড় আর কতগুলো বাতাসা রয়েছে সেখানে। খাবারগুলো বের করে খেতে শুরু করলাম। গ্রীষ্মের দাবদাহে প্রকৃতি মা শুকিয়ে যেন তার ভয়ানক রূপ ধারণ করেছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় খাল বিল পুকুর জল একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। খাওয়া শেষ হয়ে এসেছে এমন সময় আমি দেখলাম খানিকটা দূরে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে একটা লোক। তবে যে বিষয়টা দেখে আমার চক্ষু সংকুচিত হয়ে গেল তা হলো লোকটার চারপাশে ঘিরে রয়েছে ধোঁয়াশার মতো ভাসমান একরাশ মিশমিশে কালো অন্ধকার। এমন ভর দুপুরে কাঠ ফাটা রোদের মাঝেও লোকটিকে বেষ্টনকারী ওই অন্ধকার যেন মহা অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে তা আমার অজানা নয়। আমি উঁচু গলায় হাত নেড়ে তাকে ডাকলাম, এই যে একটিবার এদিকে শোনো তো। লোকটি আমাকে খেয়াল করেনি প্রথমে। চারিদিকে ঘাড় ঘুরিয়ে অবশেষে আমার দেখা পেয়ে সে এগিয়ে এলো বটতলার পানে। এবার ভালো করে পর্যবেক্ষণ করলাম তাকে। পাতলা গোছের চেহারা, শ্যামলা গায়ের রং, বয়স আন্দাজ 30-এর ঊর্ধ্বে নয়। মাথার চুল উস্কো খুস্কো, গায়ে সাদামাটা একটা ফতুয়া আর খয়াটে মলিন ধুতি। অসীম দুশ্চিন্তা আর দম বন্ধ করা অস্থিরতা যেন ঘুরপাক খাচ্ছে তার দুই চোখে। তাকে দেখে বেশ বোঝা যায় সে কোনো বিপদে পড়েছে অথবা পড়তে চলেছে। আমি এক দৃষ্টে তাকিয়ে থেকে নিরীক্ষণ শেষে বললাম, কি নাম হ্যাঁ তোমার? সে আমার দিকে পলকহীন ভাবে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল কিছু সময়। তারপর ভাঙা ভাঙা গলায় বলল, আগে নীরেন, তবে আপনারে তো ঠিক চিনলাম না। তার এ প্রশ্নের জবাবে আমি বললাম, সবাইকে যে চিনতে হবে তেমন তো কোনো কথা নেই। অমন কুচিন্তা মনে এনো না নীরেন, তোমার ছেলের জ্বর একেবারে নেমে যাবে। আমার এ কথা শোনা মাত্রই নীরেনের চোখের অভিব্যক্তি মুহূর্তে বদলে গেল। তার মনের ভিতর চলতে থাকা প্রবল ঝড় যেন সহসা থেমে গেছে। তার চোখ ভরে উঠল অপার শ্রদ্ধায়। অবুঝ বালকের মতো ছুটে এসে আমার পা দুখানি ঝাপটে ধরে অঝরে কাঁদতে কাঁদতে সে বলল, আপনি আপনি আমার ছেলেটারে বাঁচান বাবা ঠাকুর। শিবরাত্রির একটি শুনতে আমার সেই 3 দিন আগে জ্বর এসেছে। এখনো অব্দি দেহের তাপমাত্রা নামবার কোনো নাম গন্ধ নাই। বৈদ্য কবিরাজ কিচ্ছুটি বাদ দিইনি। সামর্থ্যের বাইরে গিয়ে ডাক্তারও ডেকে এনেছিলাম, তবে তাতেও কোনো লাভ হয়নি। এভাবে চলতে থাকলে ছেলেটা যে আমার বেঘরে মারা পড়বে গো বাবা ঠাকুর। আমি আমি বেশ বুঝেছি আপনি সাধারণ কোনো মানুষ নন। যে মানুষ অজানা অচেনা একজন মানুষের মুখ দেখে বলে দিতে পারেন তার সন্তানের হাল হকিকত, সে আর যাই হোক নিতান্ত সাধারণ মানুষ হতে পারেন না। আপনি আপনি দয়া করে আমার সাথে চলুন বাবা ঠাকুর। আপনি না গেলে আমার ছেলেটা হয়তো কোনোদিন সুস্থ হয়ে উঠবে না। একমাত্র আপনি পারেন এখন আমার খোকার প্রাণ বাঁচাতে। আমি সত্তর পা থেকে তার হাত সরিয়ে বললাম, আহা বাহ, করো কি পা থেকে হাত সরাও। না বাবা ঠাকুর, আপনি যতক্ষণ না বলছেন আমার সাথে যাবেন আমি ততক্ষণ আপনার চরণে হাত দিয়ে পড়ে থাকবো। নীরেনের এমন কাতর স্বরের পীড়াপিড়ি আর কাকুতি মিনতি দেখে আমি বললাম, আচ্ছা ঠিক আছে আমি যাব। তা নীরেন, তোমার বাড়ি কোথায়? আমি যাব বলায় তার মুখ আলো হয়ে উঠল খুশিতে। অকৃত্রিম ঝলমলে সামান্য হাসি হেসে
ও উত্তর দিল, আমার গ্রামের নাম কাশিয়ারা, এখান থেকে বেশ দূরে। তবে তবে যাত্রাপথে আপনার কোনো অসুবিধা হবে না। সামনে সামনে আমার গরুর গাড়ি রাখা রয়েছে। আমি এখানে এসেছিলাম এক নামজাদা বৈদ্যর সন্ধানে, কিন্তু তিনি বাড়িতে নেই। কোথায় যেন গেছেন, বেশ কয়েকটা দিন কেটে যাবে তার ফিরতে। তাই অগত্যা বৈদ্যকে ছাড়াই গ্রামে ফিরছিলাম। তবে 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 ভগবান যা করে তা বোধহয় মঙ্গলের জন্যই করে। হ্যাঁ, মঙ্গলের জন্যই। তাই তো আপনার সাথে দেখা হয়ে গেল। আমি এবার নীরেনের সাথে এসে বসলাম গরুর গাড়িতে। চালক হুটহাট শব্দ করে গরুর গায়ে চাপড় মারতেই গাড়ি গড়াতে আরম্ভ করল। পরিচয় পর্বের পর জানতে পারলাম নীরেনের পুরো নাম নীরেন ঘোষ। সে কাশিয়ারায়ের বাসিন্দা। তার 5খানা দুগ্ধবতী গাভী রয়েছে। তাদের দুধ বিক্রি করেই সে জীবিকা নির্বাহ করে। বছর বারোর তার একমাত্র ছেলে আছে, নাম বুধন। বুধনের মা মারা গেছে 2 বছর আগে। বুড়ি পিসিমার কথা শুনে নীরেন তৃতীয়বার বিয়ে করেছে মাত্র কয়েক মাস পূর্বে। তবে মুশকিল হলো তার নতুন বউটি ভারী বদ। বিবাহের পূর্বে গুণাক্ষরেও সে বিষয়ে টের পায়নি নীরেন। বুধন তার সৎ মায়ের 2 চোখের বিষ হয়ে উঠেছে। নতুন মা তাকে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করায়, উঠতে বসতে খাবার নিয়ে খোঁটা দেয়। ছেলেটা যে জ্বরে শয্যাশায়ী হয়ে পড়েছে, এতে তার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। সহানুভূতির পরিবর্তে দিবা নিশি অবিরাম সাপ সাবান্তই করে চলেছে তাকে। ছেলের এমন ভয়ানক দুরারোগ্য জ্বর, নতুন বউয়ের নিত্যদিন অশান্তির প্রকোপে তার মন মেজাজ একেবারে তুঙ্গে উঠেছে। এরকম চলতে থাকলে সে পাগল হয়ে যাবে। স্বল্প সময়ের মধ্যেই একথাও বলল নীরেন। সিক্ত চোখে অসহায় ভাবে ও আরো বলে চলল, বাবা ঠাউর, সবই তো শুনলেন। আমি যে কি ভুল করেছি গিরিবালাকে বিয়ে করে। ও মানবী নয়, ও দানবী। মানুষ হলে কি আর খোকাকে দিয়ে অমন পশুর মতো মেহনত করাতে পারতো? ওই শয়তানির অত্যাচার ওইটুকু বাচ্চা কি সইতে পারে? তাই তো এমন জ্বর বাঁধিয়ে বসলো ছেলেটা আমার। বাবা ঠাউর, আমি ঠিক করেছি গিরিবালাকে তার বাপের ঘরে রেখে আসবো। না হলে ও বাঁচতে দেবে না খোকারে। আমি নীরেনের কথা শুনছিলাম। বিনা মন্তব্যে মনটা বিষণ্ণ হয়ে যাচ্ছিল বাচ্চাটার করুণ অবস্থার কথা ভেবে। এক্ষেত্রে তো বুধনের কোনো দোষ নেই, তবু তাকে কেন এমন অত্যাচারিত হতে হবে? কেন এত কষ্ট ভোগ করতে হবে? কাশিয়ারা যখন পৌঁছলাম তখন বিকেল। গতিশীল সন্ধ্যার দিকে গরুর গাড়িতে বসে যেতে যেতে দেখলাম ছোট ছোট বালকেরা খেলা করছে মাঠে। রাখালেরা ফিরছে গরু মহিষের দল সঙ্গে নিয়ে। সন্ধ্যার শুভক্ষণেই গৃহবধূরা শাঁখে ফুঁ দিচ্ছে। গ্রাম বাংলার সন্ধ্যা যেমন হয় আর কি। গরুর গাড়ি থামতেই নীরেন বলল, বাবা ঠাউর আসেন, আমার বাড়ি চলে এসেছি। ওই ওই যে দেখছেন, ওটাই আমার বাড়ি। গাড়ি থেকে নামতেই আমার নজরে পড়ল খড়ের ছাউনি দেওয়া একটা 2 খুঁটির ঘরের দিকে অঙ্গুলি নির্দেশ করেছে নীরেন। মাটির ঘরের চকচকে নিকানো দেওয়াল, বাঁশের খুঁটি বেয়ে লতিয়ে লতিয়ে উপরে উঠেছে চাল কুমড়ো কিংবা লাউ জাতীয় কোনো গাছ। ঘরের পাশে ছোট্ট মতো একটা রান্নাশালা আর গোয়াল ঘর। উঠোনের মধ্যিখানে তুলসী মঞ্চ। তবে তুলসী মঞ্চে এই সন্ধ্যাবেলাতেও কোনো প্রদীপ জ্বলেনি। এতে গিরিবালাকে আর যাই বলা হোক, লক্ষ্মীমন্ত বলা যায় না মোটেই। সরু রাস্তার দুধারে শ্বেত আকন্দের ঝোপ। কাঁচা মাটির রাস্তা দিয়ে
আমরা ভিতরে ঢুকতেই গোয়াল ঘরের দিক থেকে একটা উচ্চ স্বরের বাজখাই নারী কণ্ঠের চিৎকার ভেসে এলো। অত বাগাটা যে আর কতদিন বিছানায় গা এলিয়ে পড়ে থাকবে তা ভগবানই জানে। শরীর খারাপ না ছাই, কাজ করার ভয়ে অসুস্থতার বাহানায় মটকা মেরে শুয়ে আছে। গিরিবালাকে কিছু বোঝে না নাকি? সবই ওই বাপ বেটার চাল। প্রতিদিন বদ্যি কবিরাজের মেলা বসিয়েছে গা ঘরে। এরকম ভাবে আর কিছুদিন চললে তো সবকিছু বেচে পথে বসতে হবে। হা ভগবান, একটু মুখ তুলে চাও, ও ছোড়াকে তুলে নাও নিজের কাছে। গিরিবালার এই সকল কথা শুনে নীরেনের মাথায় আগুন জ্বলে উঠল। প্রচন্ড ক্রোধে সে এগিয়ে গেল গোয়াল ঘরের পানে। আমি বুঝলাম আসার পথে নীরেন গিরিবালা সম্বন্ধে একটি কথাও বাড়িয়ে বা মিথ্যা বলেনি। বলি নতুন বউ, তুমি কি চোখ থাকতেও অন্ধ নাকি? বুধন মিশি মিশি মটকা মেরে পড়ে আছে, ওর গায়ে হাত দিয়ে কখনো দেখেছো ঠিক কতখানি উষ্ণতা রয়েছে? তোমার মুখে কি কিছুই আটকায় না? হ্যাঁ গো, মা মরা ছেলেটার প্রতি তোমার সামান্য মায়া দেওয়াও নাই? সি 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 সি, পারতে পারতে নিজের পেটের হলে এই সমস্ত কথা বলতে, চরম শত্রুরও মৃত্যু কামনা করতে নাই। সেখানে তুমি কিনা, মেয়েরা তো মায়ের জাত হয়, তুমি সে জাতের কলঙ্ক নতুন বউ, কলঙ্ক। নীরেনের করা প্রতিবাদে গিরিবালা গোয়াল থেকে বেরিয়ে এসে সেই বাজখাই সুরে বলল, চলে এসেছো দেখছি। মরণ ব্যাটার প্রতি সোহাগ দেখে গা যেন একেবারে জ্বলে যায়। মা, উনি আবার কে গা? গিরিবালার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না নীরেন। আমাকে দেখে ঘোমটা দিল গিরিবালা। তার অন্তরের নিষ্ঠুর নির্মমতার মাঝে যে মায়া দয়া স্নেহের ছিটে ফোটাও নেই তা বুঝতে সামান্য সময়ও আমার লাগলো না। আমি দৃঢ় গলায় বললাম, নীরেন, আমাকে বুধনের ঘরে নিয়ে চলো। নিজের রাগ সাময়িক সময়ের জন্য প্রশমিত করে গিরিবালার কাছ থেকে সে আমার কাছে এসে বলল, আসুন বাবা ঠাকুর, এখানে দাঁড়িয়ে থেকে বৃথা সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আমি নীরেনের সাথে একটি ঘরে প্রবেশ করলাম। ঘুট ঘুটে অন্ধকার ঘরের ভিতরটা। নীরেন হাতড়ে হাতড়ে লণ্ঠন পেয়ে ওটা চালাতেই ধীরে ধীরে হলুদ আভা ছড়িয়ে পড়ল প্রতিটি কোণায়। অন্ধকার ফিকে হতে হতে মিলিয়ে গেল একসঙ্গে। আমার কেন জানি মনে হলো ঘরের মধ্যে সাদা বর্ণের কি যেন একটা ছিল। আমাদের ঢোকা মাত্রই স্যাঁত করে সরে গেল সেটা। একটা মিষ্টি অথচ সূক্ষ্ম সুগন্ধ নাকে এলো আমার। লম্বা ঘ্রাণ নিয়ে আমি দু চোখ বন্ধ করলাম। গন্ধের উৎস যে ঠিক কোথায় তা কিছুটাই বুঝে উঠতে পারলাম না। অবশেষে ভাবলাম বাড়ির পিছনের দিকে হয়তো কামিনী ফুলের গাছ রয়েছে। খোলা জানলা দিয়ে হাওয়ার সাথে তারই গন্ধ ভেসে আসছে। আলো আধারির আলপনা বিছিয়ে পড়েছে সর্বত্র। ঘরের মাঝ বরাবর ছোটখাটো এক চৌকিতে শুয়ে আছে একটি বাচ্চা ছেলে। বিছানার সাথে যেন মিলিয়ে গেছে পুরোপুরিভাবে। আমি বুধনের মাথার কাছে গিয়ে বসলাম। ছেলেটা জোরের ঘরে ক্রমাগত ভুল বকছে। কান পেতে শোনার চেষ্টা করলাম সে কথা। খুব নিচু স্বরে অস্পষ্টভাবে বললেও খানিকটা শুনতে পেলাম আমি। সে বলছে, মা, ও মা, এসো না মা, আমাকে নিয়ে যাও তোমার সাথে। আমার ভালো লাগে না এখানে থাকতে। ছোট মা আমাকে খুব মারে মা, তুমি এসো না মা। বুধনের গায়ে হাত দিয়ে দেখলাম সত্যই দেহের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অত্যাধিক বেশি। গায়ের চাদর খানিকটা নেমে যেতেই দৃষ্টিগোচর হলো একটা ছবি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রয়েছে সে।
ছবিটি কার এ প্রশ্ন আমার মনে আসার আগেই তা নিবারণ করলো নীরেন। বলল, বাবা ঠাকুর, ওটা ওর মা রাধারানীর ছবি। নীরেনের হাতে ধরা লণ্ঠনের কোমল আলোয় ছবিটির সামান্য যেটুকু অংশ দেখলাম তাতেই মনে হলো সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার চিত্র যেন দেবীর আসন থেকে সযত্নে তুলে বুধনের হাতে ধরিয়ে দিয়েছে কেউ। ছবিতে অঙ্কিত নারীটির রঙিন কাপড়ের প্রান্ত ভাগে ঢাকা তার মুখের অর্ধেকাংশ কিন্তু কাপড়ের আচ্ছাদন না পড়া মুখমণ্ডলের অংশ দেখা যায়। ঘন কালো চুলের মাঝে আঁকা বাঁকা এক লাল সিথি, টকটকে সিঁদুর, কপালে পোড়ো লাল টিপ, টানা টানা দিগল দুই আঁখি, নাকের মধ্যখানে ধাতু নির্মিত নাকছাবি আর গোলাপি ঠোঁটে লেগে রয়েছে সামান্য এক চিলতে মধুর হাসি। বুধনের গায়ের চাদরটা টেনে দিলাম আমি। কপালে হাত বুলিয়ে দিতে দিতে পরমেশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করলাম তার দ্রুত সুস্থতা। নীরেন, তুমি বরং এক কাজ করো, এক বাটি জল এনে কাপড়ের টুকরো ডুবিয়ে ওর মাথায় জলপট্টি দাও, আর খানিকটা গরম দুধ খাওয়ানোর চেষ্টা করো, কেমন? এরপর আমি বাইরে বেরিয়ে এলাম। তখন পুরোপুরি সন্ধ্যা নেমে গেছে কাশিয়ারার বুকে। এই ভিটেতে পা দেওয়ার থেকে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ আমি টের পাচ্ছি। ওই গন্ধটার মধ্যে একটা অসামান্য শান্তিদায়ক, স্বস্তিদায়ক একটা ব্যাপার রয়েছে। আমি হাঁটতে হাঁটতে নীরেনের বাড়ির পিছন দিকটায় এলাম, আর তাতেই যা দেখলাম তাতে আমার পা যেন মাটির সাথে আটকে গেল। তারানাথ একটু থামতেই কিশোরী বলল, কি হলো ঠাকুরমশাই? বলুন, কি দেখে আপনার পা মাটির সাথে স্থির হয়ে গেল? নীরেনের বাড়ির পিছন দিকে যেতেই আমি দেখলাম বুনো গুল্মের ঝোপ থেকে একটা আবছা ছায়ামূর্তি উঁকি মারছে ঘরের জানালার দিকে। ছায়ামূর্তির অঙ্গে রয়েছে একটা কাপড় জাতীয় কিছু, তার হাতে কাঁচের ছুরি টোকাটুকি লেগে রিনিঝিনি শব্দ সৃষ্টি করেছে। তবে তাজ্জব করা বিষয় হলো বাড়ির এই পিছনের দিকেও কোনো কামিনী ফুলের গাছ নেই। যে গন্ধটা পেয়েছিলাম তাহলে ওটা কিসের ছিল? বিহলতা কাটিয়ে আমি চড়া গলায় বললাম, কে কে তুমি? ওরকম বনের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? নীরেন, নীরেন, লণ্ঠনটা নিয়ে বাড়ির পেছনে একবার এসো তো। আমার এমন হাঁক ডাকে থরথর করে কেঁপে উঠল ছায়ামূর্তিটি। চকিতে সনসন করে সে পলায়ন করলো পার্শ্ববর্তী জঙ্গলের দিকে। তবে পলায়ন করলো বলার চেয়ে অদৃশ্য হলো বললে বোধহয় যথার্থ বলা হয়, কারণ কোনো মানুষ শুকনো পাতার উপর দিয়ে দৌড়লে যে মরমর খরখর শব্দ শোনা যায়, আমার কানে কিন্তু সে প্রকার কোনো শব্দ এলো না। নীরেন যতক্ষণে সে পৌঁছলো ততক্ষণে সেই মূর্তি মিলিয়ে গেছে জঙ্গলের গাছগাছালির অভ্যন্তরে। লণ্ঠন হাতে নীরেন ছুটে ছুটে এসে খানিক দম নিয়ে পড়ল, কি হলো বাবা ঠাকুর, এমন করে ডাকলেন? আরে ডাকলাম কি আর সাধে হে? ওখানে কেউ একটা দাঁড়িয়ে জানলা দিয়ে উঁকি মারছিল তোমার ঘরে। তোমার ডাকা মাত্র মনে হলো জঙ্গলের দিকে পালিয়ে গেল। ওই ঘরের জানলায় উকি মারছিল? ওটাতে তো বুধন শুয়ে আছে। আচ্ছা আচ্ছা বাবা ঠাকুর, আপনি এখানে দাঁড়ান, আমি বরং জঙ্গলের আশপাশটা ভালোভাবে একবার দেখে আসছি। আমাদের গায়ে তো মোটে সোচ্ছাচড়ের উপদ্রব ছিল না। তাহলে আমি তাকে বাধা দিয়ে বললাম, থামো নীরেন, ওখানে গিয়ে আর বিশেষ লাভ নেই, চলো আমরা ঘরে ফিরে যাই। এত কিছু বিষয়ের মধ্যে যে বিষয়টা আমি অনেক পরে খেয়াল করেছিলাম তা হলো সেই উৎসহীন মিষ্টি গন্ধের উগ্রতা।
সে রাতের পর সকালে ভারী আশ্চর্যজনক যে ঘটনাটা ঘটল তা হলো বুধনের শারীরিক সুস্থতা। মাত্র এক রাত্রের মধ্যে তার শরীর থেকে যাবতীয় ক্লান্তি দুর্বলতা যেন ধুয়ে মুছে গেছে। নীরেন আমার কাছে এসে সৌজন্যে নত হয়ে বলল, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আজ আজ আপনার জন্যই আমার খোকা পুনর্জীবন পেল। ধন্য ধন্য আপনি। কইরে কইরে বুধন, একবার এখানে আয় তো বাপ, এখানে আয়। সত্য বলতে বুধন এলে আমি তাকে দেখে নিজেই অবাক হয়ে গেলাম। বুধনের চোখের তলার কালি কোথায় গেল? দুপাশের বসে যাওয়া গালি বা আজ কোথায়? তার পরিবর্তে একটা উজ্জ্বলতা ফুটেছে সমগ্র মুখাবয়ব জুড়ে। যে বালকের কাল রাত অবধি জমে মানুষের টানাটানি অবস্থায় ছিল, আজ তার এই আমূল পরিবর্তন পরমেশ্বরের মর্জি ছাড়া আর তো কিছু নয়। সবই সবই তারই মর্জি। আমি প্রণাম জানালাম পরমেশ্বরকে। বুঝলে নীরেন, আমি কিছুই করিনি হে। যা করার তা করেছেন ওই পরমেশ্বর, তাই ধন্যবাদ তারই প্রাপ্য। বুধন এসে আমায় প্রণাম করতেই যাচ্ছিল, তবে আমি তাকে ধরে নিয়ে বললাম, আহা, প্রণাম করতে হবে না। তুমি এখন সুস্থ বোধ করছো তো? আমার প্রশ্ন শুনে মৃদু হেসে ঘাড় নেড়ে সে উত্তর দিল, আজ্ঞে ঠাউর, শরীর এখন কিছুটা ঝরঝরে লাগছে। বেশ বেশ। তুমি কিন্তু সদ্য জ্বর থেকে উঠেছ, এখন একদম কোনো কাজে হাত দেবে না। তোমার বিশ্রামের অত্যন্ত প্রয়োজন, বুঝলে? বিশ্রাম না নিলে আবার যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারো, তাই বিশ্রাম নাও। আমার কথায় নীরেনও সায় দিল। হ্যাঁ খোকা, একদম কাজ করবি না, এখন শুধু বিশ্রাম নিবি বাপ। সাক্ষাৎ জমের মুখ থেকে তোকে ফিরে পেয়েছি আমি, আর সে লড়াইয়ের সম্মুখীন হতে পারবো না। তুই তুই যে আমার 7 রাজার ধন, এক মানিক। নতুন মা যদি কোনো কাজ করতে বলে তাহলে মুখের ওপর কয়ে দিবি করবো না, বাবা বারণ করেছে। তোর ডর কি? এ ঘর তোর বাপের। বেশি বাড়াবাড়ি করলে অন্যত্র রেখে আসবো গিরিবালাকে। বাবা ঠাকুর, আমাকে একটু মাঠে যেতে হবে, তবে দুপুরের আগেই আমি চলে আসব। কয়েকটা দিন নানা চক্করে ফসলের দিকে আর যাওয়া হয়ে ওঠেনি, তাই এবেলা একবার যাই। আচ্ছা বেশ নীরেন, তুমি বরং মাঠে যাও, আর আমিও এক ফাঁকে এই কাশিয়ারা গ্রামটা একটু ঘুরে দেখে আসি, কেমন? তাই যান বাবা ঠাকুর, তাই যান। কাশিয়ারা খুব সুন্দর গ্রাম। হলফ করে বলতে পারি আপনার মন্দ লাগবে না। বুধন, সাবধানে থাকিস বাপ। এরপর আমি আর নীরেন ঘর থেকে বেরিয়ে পড়লাম। সে চলে গেল মাঠে, আর আমি গ্রাম ঘুরতে। অনেকক্ষণ যাবৎ কাশিয়ারা গ্রাম ভ্রমণ করে আবার যখন ফিরে এলাম নীরেনের বাড়িতে, তখন সদর পেরোতে না পেরোতেই প্রচন্ড শোরগোল শুনে দ্রুত পায়ে ঘরে ঢুকে দেখলাম মারমুখী নীরেন গিরিবালার প্রতি বিকট চিৎকার করে বলছে, আজ তোমারে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না গিরিবালা। তোমার দুঃসাহস দেখে আমি স্তব্ধ হয়ে যাচ্ছি। আমি নিজে বুধনকে কোনো কাজ করতে মানা করেছিলাম, তাই ও করেনি। আর করবেই বা কি উপায়ে? গা থেকে জ্বর নেমেছে ঠিকই, কিন্তু তাই বলে শরীরে সেই জোর তো ফেরেনি। সে কারণেই ও তোমার মুখের ওপর কাজ করতে পারবো না বলেছে। কিন্তু তাই বলে কোন আক্কেলে উনানের গরম শিক দিয়ে ওর পিঠে চাকা দিয়েছো? হ্যাঁ? আমার চোখ এবার গেল তাওয়ায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকা ছোট্ট বুধনের দিকে। আমি প্রায় ছুটে গিয়ে তার খোলা পিঠে তাকিয়েই দু চোখ বন্ধ করে দিলাম। মস্ত একটা দগদগে লম্বা কতর অসীম জ্বালা সহ্য করতে না পেরে ছটফট করছে বাচ্চা ছেলেটা। নিজেকে আর সংযত রাখতে পারলাম না কিছুতেই। যদিও জানি কারো ব্যক্তিগত পারিবারিক বিষয়ে বাইরের লোক হয়ে কথা বলা ঠিক নয়, কিন্তু তাই বলে চোখের সামনে কোনো অন্যায় হচ্ছে দেখেও মুখ বুজে থাকা অনুচিত। এই প্রথম গিরিবালার মুখোমুখি দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে বললাম, শিশুর মধ্যেই স্বয়ং ভগবানের বাস।
তুমি সেই শিশুকে এমন আঘাত করো কোন স্পর্ধায়? আজকের এ কার্যে তুমি মহাপাতকী হলে তোমার পাপ আদৌ খণ্ডন হবে কি না এ বিষয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে। আর কোনো কথা না বলে আমি বুধনের কাছে এসে পুনরায় বসলাম। তারপর হেসেল থেকে তালপাতার হাত পাখা এনে হাওয়া করতে লাগলাম ওকে। নীরেন আরো 4-5 কথা শোনালো গিরিবালাকে। গিরিবালা কিন্তু মুখে কিছু বলল না, ঘুম মেরে দাঁড়িয়ে রইল ঠায়। খানিক বাদে জলশূন্য কলসি কাঁকে তুলে বেরিয়ে গেল বাইরে। আমার চোখে এবার একটা অতিলৌকিক ব্যাপার ধরা পড়ল, আর পরক্ষণেই সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। উঠোনের ওপারে যেখানে থেকে শুরু হয়েছে শ্বেত আকন্দের ঝোপ, ঠিক সেইখানেই সাদা সাদা ধোঁয়ার মতো কিছু একটা বায়বীয় ভাসমান জিনিস এসে একত্রে জমাট বেঁধে একটা মনুষ্য আকৃতির সৃষ্টি হলো। তারপর সেটা শটান বেরিয়ে গেল সেদিকে যেদিকে কিছুক্ষণ আগেই গিরিবালা গিয়েছে। আমি এবার পরিষ্কার বুঝতে পারলাম নীরেনের বাড়িতে অস্বাভাবিক অতি প্রাকৃত এক সত্তা বিদ্যমান। আমি কালকেই গিরিবালাকে তার পিতৃঘরে রেখে আসবো। ওর বাড়াবাড়ি সমস্ত সীমা লঙ্ঘন করে গেছে। নীরেনের কথায় আমি আর খুব একটা কর্ণপাত করলাম না। মাঝে মাঝে বেশ খানিকটা সময় কেটে গেল। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, অথচ গিরিবালা এখনো ফিরে আসেনি। মনের মাঝে একটা চাপা অস্থিরতা জমাট বাঁধতে শুরু করেছে ধীর গতিতে। নীরেনের মধ্যেও এ বিষয়ে উদ্বেগের জন্ম হয়েছে দেখলাম। সে আমার কাছে এসে কাঁচুমাচু মুখে শুকনো গলায় বলল, কি হলো বলুন তো বাবা ঠাকুর? সে কোন ভর দুপুরে গিরিবালা গেছে জল আনতে? কই কই এখনো তো ফিরলো না। আমার মনে হচ্ছে হাজারো প্রশ্নের ঝড় উঠেছে। আমি তা বুঝতে না দিয়ে বললাম, কিছুই তো বুঝতে পারছি না নীরেন। পুকুর থেকে জল আনতে তো আর এতক্ষণ সময় লাগার কথা নয়। তাহলে আমার মনে হয় জানেন, গিরিবালা গোসা করে কোনো পড়শির গৃহে ঢুকেছে। না হে, ব্যাপারটা এতটা তুচ্ছ করে দেখলে বোধহয় মূর্খামি হবে। আমাদের একবার খোঁজ নিয়ে দেখা উচিত। এই সময় দিনের আলো রয়েছে, আর কালক্ষেপ না করে চলো বের হই। নীরেনকে বুঝিয়ে সুঝিয়ে গিরিবালার খোঁজে বেরিয়ে পড়লাম। আশেপাশে কিছু বাড়িতে তার সন্ধান করেও নিরাশ হয়ে শেষমেশ পুকুর ঘাটের দিকে এলাম। পুকুরের শান বাঁধানো ঘাটে মৃত্যু কলসির ভাঙা টুকরো দেখে মনটা ছ্যাঁত করে উঠল। তবে কি যে আশঙ্কা করেছিলাম তাই সত্য হলো। আমাদের উভয়ের নজর পড়ল পুকুরের পশ্চিম কোণে কচুরিপানার সাথে জড়ানো লাল হলুদ শাড়িটার দিকে। আমার মনে পড়ে গেল যে এই শাড়িটা পরেছিল গিরিবালা। নীরেন এক লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল জলে। সাঁতার কেটে সেখানে গিয়ে ডুব দিয়ে তুলে আনলো গিরিবালার হিমশীতল একাশে দেহটা। পুকুর ঘাটে গিরিবালাকে শুয়ে নীরেন বোঝার চেষ্টা করলো তার হৃদযন্ত্র কাজ করছে কি না। ধীরে ধীরে ঘাটে ভিড় জমে উঠল। সাধারণ মানুষ অনুমান করলো যে নিশ্চয়ই পা পিছলে জলে পড়ে মারা গেছে গিরিবালা। আমার কিন্তু সে ধারণা হলো না, কারণ দিনের আলো ফুরিয়ে এলেও আমি পরিষ্কার দেখেছিলাম তার গলায় লম্বাটে আঙুলের অস্পষ্ট দাগ, যার থেকে এটাই প্রমাণ হয় যে কেউ তাকে গলা টিপে মেরে প্রাণহীন দেহটা ফেলে দিয়েছে জলে। কিশোরী তাড়াতাড়ি বলে উঠল, কি সর্বনাশ! কে খুন করলো গিরিবালাকে? সে তো এখনই বলা যাবে না হে। তাহলে গল্প শোনার উত্তেজনা থেকে বঞ্চিত হবে তোমরা। তাছাড়াও এ ঘটনা যখন ঘটেছিল তখন আমিও তো আর আগে ভাগে সবকিছু বুঝতে পারিনি। তাই তোমরাও আস্তে আস্তে সব
জানতে ও বুঝতে পারবে। আমি বললাম, সেসব ঠিক আছে ঠাকুরমশাই, তারপর কি ঘটলো না হয় বলুন। তারানাথ সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ফস শব্দে তা ধরিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বলে উঠল, কাশিয়ারা এর সর্বাধিক প্রবীণ বৃদ্ধটিও যখন নাড়ি টিপে চোখের তলা পরীক্ষা করে নাকের কাছে আঙুল ঠেকিয়ে বলল, না হে, আর কিছুই করার নেই। তখন দাহ কার্যের জন্য প্রস্তুতি শুরু হলো। ছোট্ট বুধনের চোখে পুনর্বার বানভাসী জল দেখা গেল। যে সৎমা তাকে একেবারে পছন্দ করত না, গরম শিক দিয়ে পিঠ পুড়িয়ে দিতেও যার হাত কাঁপেনি, সেই মায়ের জন্যই তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু বাড়ি দ্বারা। গিরিবালার মৃত্যুতে নীরেন সামান্য সহানুভূতি দেখালেও এমন এক দজ্জাল অর্ধাঙ্গিনীর হাত থেকে বুধন চিরতরে রক্ষা পেয়েছে ভেবে বোধহয় তার হৃদয় পুলকিত হয়ে উঠল। কিন্তু তখন কি আর নীরেন কুলাক করেও জানত যে এরপরই এক ভয়ানক বিভীষিকা তার সমস্ত আনন্দ ভাঞ্চাল করে দিয়ে হানা দেবে তাদের শান্তিপূর্ণ জীবনে। শেষকৃত্য যখন সম্পূর্ণ হলো তখন বলা যায় ভোর রাত। যাবতীয় ক্রিয়াকর্ম সেরে নীরেন আর বুধন সকালে ফিরে এলো ঘরে। সারাটা দিন কেটে গেল থমথমে ভাবে। আমি লক্ষ্য করলাম বুধনের শরীর থেকে কামিনী ফুলের মতো ফুরফুরে মিষ্টি গন্ধটা বের হচ্ছে ক্রমাগত। যাই হোক, পড়ন্ত বিকালের শেষটুকু তেজ বিলিয়ে দিয়ে সূর্য অস্ত গেলে নেমে এলো ঘোর কালো রাত। আমার মনের মধ্যে কেউ যেন বলে উঠল, আজকের রাতে ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। তোমরা তো জানো, আমি কোনো বিপদের আগাম ইঙ্গিত পেলে তা মিথ্যা হওয়ার নয়। নীরেনকে কাছে ডেকে শান্ত স্বরে বললাম, দেখো নীরেন, আজ রাতে তোমার আর বুধনের কোনো এক মহা অনিষ্ট ঘটতে চলেছে, তাই তোমাকে একটু হুঁশিয়ার থাকতে হবে, বুঝলে? উদ্বিগ্ন হয়ে পড়ো না। আমিও তোমাদের সাথে একই ঘরে শোব, দেখা যাক কি ঘটে। মুখে উদ্বিগ্ন হতে বারণ করলাম বটে, তবে আমার মধ্যে বিচিত্র বিপদের ঘণ্টা কিন্তু বেজেই চলল। নীরেন শঙ্কিত হয়ে কম্পমান গলায় বলল, কি বলছেন বাবা ঠাকুর? আমাদের উদ্ধার করুন আপনি। এই রাধা মাধব, আমি তো কেন তো কোনো পাপ করিনি। আমার কপালে তবে এত দুর্ভোগ, এত সংসার কেন? আহ নীরেন, এখনই অত ঘাবড়ে যেও না, শক্ত হও। তুমি ভয় পেলে বুধনের কি দশা হবে বুঝতে পারছো? শোনো, বুধনকে এসব কিছু জানানোর কোনো দরকার নেই। রাতে অল্প কিছু ফল দই খেলাম। নীরেন বুধনকে কয়েক টুকরো ফল খাওয়ালো, তবে নিচে দাঁতে কিচ্ছুটি কাটলো না। আসলে কি জানো, মানুষ যদি একবার জেনে যায় যে তার মাথার উপর ভয়ঙ্কর অযাচিত কোনো বিপদের খাঁড়া নেমে আসতে চলেছে, তখন তার নাওয়া খাওয়া মাথায় ওঠে বই কি। হ্যাঁ, সে যাই হোক, খাওয়ার পর আমি নীরেন আর বুধন শুয়ে পড়লাম ঘরে। শোয়ার আগে এক ঘটি জল নিয়ে তা শোধন করে ছিটিয়ে দিলাম চৌকির চারিধারে। যত রাত বাড়তে লাগলো ততই আমার মনের মাঝে সেই অতল স্পর্শী ভয়ের বিচিত্র অনুভূতি একটু একটু করে মাথা চাড়া দিয়ে উঠল। বারে বারে মনে হলো, এই বুঝি এমন কিছু ঘটবে যা আমাদের সকলের কল্পনা দিত। আমি যা ভেবেছিলাম তাই ঘটল। তখন গভীর হয়েছে রাত। বাইরে নির্জনতার মধ্যে যেন কিসের একটা ধপ করে শব্দ হলো। দেখলাম শব্দটা কানে যেতেই নীরেনের চোখে যেটুকু তন্দ্রাভাব নেমে এসেছিল তাও উবে গেছে কর্পূরের মতো।
স্থির চোখে চেয়ে রইলাম বন্ধ দরজার দিকে। আমার শিরায় শিরায় শিহরণ প্রবাহ প্রবল বেগে বয়ে চলেছে। সেই ভারী শব্দের আওয়াজ ক্রমে এগিয়ে এলো, তবে শব্দটা কিন্তু এক নাগাড়ে হচ্ছে না। প্রত্যেকবার শব্দ হওয়ার মাঝে থাকছে ক্ষণকালের তফাৎ। শব্দের ছন্দ দেখে বোঝা যায় এটি কোনো ভারী পদাঘাতের শব্দ। তবে এমন গুরুভার সম্পূর্ণ দেহ কার হতে পারে তা বুঝলাম না। এই গোটা বিষয়টি বলতে হয়তো বেশ খানিকটা সময় লাগলো, তবে বাস্তবে ঘটেছিল কিন্তু চোখের নিমিষে। কি বলবো তোমাদের, এরপর যা চাক্ষুষ করলাম তাতে আমার হৃদস্পন্দন দ্বিগুণ বেড়ে গেল। বড় শব্দে বন্ধ দরজাটা খুলে যেতেই হু হু করে ঘরে ঢুকে এলো অশান্ত বাতাস। একটা উৎকট শব্দের সাথে ডানা ঝটফট করতে করতে কোনো নিশাচর পাখি উড়ে এসে বোধহয় বসলো গৃহের চালে। খোলা দৌড় দিয়ে এবার আস্তে আস্তে প্রবেশ করলো বিকৃত এক কায়া। চার হাত পায়ে ভর দিয়ে হামাগুড়ির মাধ্যমে এগিয়ে আসছে সে। প্রতিবার মাটিতে হাত পা রাখার ফলে উৎপন্ন হচ্ছে শব্দ। কায়াটির ঘাড় একদিকে হেলানো, ছোট ছোট দুটো কোটরে যেন দুটুকরো জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে কেউ। ধুলোতে লুটাচ্ছে তার ডবডবে ভিজে সুবিশাল কেশ। শরীর থেকে টপ টপ করে ছুঁয়ে পড়ছে জলবিন্দু। জলের মিহি সরু রেখা জন্ম নিচ্ছে তার গা থেকে। কায়ার হাত পা সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। ক্ষণে ক্ষণে সে নিজের লকলকে জিহ্বা বের করে চেটে নিচ্ছে ঠোঁটের উপর নিচ, আর তাতেই চকচক করে উঠছে তার অজস্র ছুঁচালো দাঁতগুলো। আমার বুক হিম হয়ে গেল। একর নরকের কুৎসিত অপচ্ছায়ার আগমন হলো নীরেনের ঘরে। বাবা ঠাকুর, দরজাটা খুলে গেল কি করে? ওরকম ভাবে ওদিকে তাকিয়ে রয়েছেনই বা কেন? আপনি বসুন, আমি দরজার আগলটা তুলে আসি। আমি নীরেনের হাত শক্ত করে চেপে ধরে উত্তেজনাপূর্ণ গলায় বললাম, চুপি করে বসো এখানে, খবরদার চৌকি থেকে এক পাও নামিও না। নীরেন নীরেন যে সে কায়া দেখতে পাচ্ছে না তার টের পেলাম। ওই কায়া আরো কাছে এগিয়ে এসেছে। মাত্র কয়েক হাতের ব্যবধান আমাদের মাঝে। এরপর একটু একটু করে কাঠের পুতুলের মতো সে উঠে দাঁড়ালো দু পায়ে ভর দিয়ে। অঙ্গের ল্যাপটানো পরিধেয় আচ্ছাদনের ফাঁক থেকে এক টানে বের করে আনলো একটা বিশাল ছুঁচালো ধাতব দণ্ড। দণ্ডের চকচকে ফলা দেখে আমার গা শিউরে উঠল। তার অভিসন্ধি মোটেও সুবিধার ঠেকলো না আমার। বাবা ঠাকুর, ওই ওই শলাকা অমন অমন শূন্যে ভাসছে কি করে? নীরেনের কথায় আমার হুঁশ ফিরল। সে কায়াটিকে দেখতে না পেলেও তার হাতে ধরা দণ্ডটি দেখতে সক্ষম, তাই এমন ভড়কে গেছে। আমি ঠোঁটে তর্জনী ঠেকিয়ে বললাম, মুখে কোনো আওয়াজ করো না নীরেন, যা দেখছো তা নিঃসাড়ে দেখে যাও। আমি তাকে কথা বলে চোখ বুঝতেই যাচ্ছিলাম, পরমেশ্বরকে স্মরণ করতে হঠাৎ দেখলাম একটা সাদা স্বচ্ছ ছায়ামূর্তি তক্তার নিচ থেকে বেরিয়ে তার উপর প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ল। সে ধাক্কা সামলাতে না পেরে কায়ার হাত থেকে সশব্দে খসে পড়ল সেই শলাকা। সুন্দর মাদকতাময় গন্ধটা যেন বুনুদ করে দিল আমায়। দুই অশরীরীর মধ্যে প্রবল ছুটোপুটি আরম্ভ হলো দেখতে দেখতে। ও অনেকটা সময় ধরেই চলল সেই লড়াই। একবার সাদা ছায়ার উপর কালো কায়া এসে বসে, তো পরক্ষণেই কালো কায়াকে ফেলে দিয়ে সাদা ছায়া বজ্র মুষ্টিতে তার গলা টিপে ধরে। এরকম ভাবে দুপক্ষের মারামারি করতে করতে একসময় বেরিয়ে গেল ঘর থেকে।
একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম আমি। নীরেনকে সাহস জুগিয়ে বললাম, নীরেন, আপাতত ফাঁড়া কেটে গেছে, চলো এবার নিশ্চিন্তে ঘুমানো যাক, চলো। সে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু কিন্তু বাবা ঠাকুর, কি কি যে হলো, তার মাথা মুন্ডু কিছুই তো আমি বুঝতে পারলাম না। আপনি যদি দয়া করে এই অধমকে বিষয়খান বুঝিয়ে বলতেন, তাহলে তাহলে হয়তো। সময় হলেই সব বলবো, অনেক রাত হয়েছে, চলো এখন ঘুমিয়ে পড়ো। বাকি রাতটুকু কেটে গেল কোনোভাবে। সকালবেলায় রোদ ঝলমলে আলোর মধ্যে দাঁড়িয়ে রাতের ওই ঘটনা নিছক অনেক কল্পনার মতো কেমন যেন বিবর্ণ ঠেকল আমার ভিতর, কিন্তু অমঙ্গলের ঘন্টা বেজেই চলল। দুপুরবেলা স্নান খাওয়া পর্ব সমাপ্ত হলে আমি একটু পুকুর ঘাটের দিকে এলাম। মস্ত একটা ছাতিম গাছ দেখতেই তার তলায় গিয়ে বসে পড়লাম। এমন গরমের দিনেও আরামদায়ক জুলো হাওয়াতে আমার দু চোখ কখন যেন বুঝে এলো অজান্তে। কতক্ষণ ঘুমিয়েছিলাম তা সঠিক মনে নেই, তবে ঘুম ভাঙার কারণটা আমার স্পষ্ট মনে আছে। ঘুমন্ত অবস্থায় হঠাৎই আমার অন্তর যেন মোচড় দিয়ে উঠল। পুরনো অভিজ্ঞতা থেকে বুঝলাম পুনরায় মারাত্মক বিপদের সম্মুখীন হতে চলেছে ওরা। অতি শীঘ্র উঠে পড়লাম গাছতলা থেকে। নীরেন আর বুধনকে বাড়িতে রেখে আমার এখানে চলে আসাটা মোটেও ঠিক হয়নি। এখন যদি নীরেন কিংবা বুধনের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে? এসব নানা কথা ভাবতে ভাবতে সদরের চৌকাটে আসতেই পাথরের বিগ্রহের মতো স্থানীয় হয়ে গেলাম আমি। কি দেখলাম জানো? কিশোরী বলে উঠল, কি দেখলেন ঠাকুর মশাই? দেখলাম বুধন হাতে লাঠি হাতে উঠোনে বসে রোদে ধান আগলাচ্ছে পাখির থেকে, কিন্তু তার ঠিক পিছনে সামান্য দূরত্বে সে দাঁড়িয়েছে সেই অদ্ভুত গঠনের ভয়াল কায়া। সে তার এতটাই সান্নিধ্যে এসে পড়েছে যে আর কয়েক পা বাড়ালেই হাতের নাগালে পেয়ে যাবে বুধনকে। আমার তখন চিন্তায় পাগল হওয়ার জোগাড়। হ্যাঁ, ছেলেটার যে সামান্য গাত্রবন্ধনটুকু করা হয়নি, হ্যাঁ, এবার কি হবে? কৃষ্ণাঙ্গ কায়াটি বাড়িয়ে দিল তার বৃহৎ নখরযুক্ত দুবাহু। বুধনকে গলা টিপে হত্যা করতে চলেছে সে। তাকুনদের ছোপে নাচন শুরু হতেই আমার চোখ গেল সেদিকে। আকন্দের ঝাড় কাঁপিয়ে বেরিয়ে আসছে অস্পষ্ট সেই সাদাটে ছায়া। এক ছুটে বুধনের কাছে গিয়ে সাদা ছায়াটি সোজাসুজি ঝাঁপিয়ে পড়ল কালচে কায়াটিকে লক্ষ্য করে। যথারীতি জোর কদমে আবার শুরু হয়ে গেল লড়াই। সর্প আর বেজে মুখোমুখি হলে যেমন তারা এক মারণ সংঘর্ষে লিপ্ত হয়, এক্ষেত্রেও ঠিক তাই হলো। পরস্পর পরস্পরের মধ্যে হানাহানি চলাকালীন অদৃশ্য হয়ে গেল। আমি বুধনের কাছে এসে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি ঠিক আছো তো বুধন? তোমার কোথাও লাগেনি তো? আমার এই প্রশ্নে সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে থেকে বলল, ও মা ঠাকুর, হঠাৎ করে আমার লাগতে যাবে কেন? আমি তো ঠিকই আছি। পিতার মতো তার চোখেও ওই দুই বিদেহী আত্মা ধরা পড়েনি, পড়েছে কেবল আমার নজরে। কারণটা তো তোমরা জানোই, আমার সেই বিশেষ ক্ষমতা। কথা শেষ করি তারানাথ উঠে পড়ে বলল, বসো হে তোমরা। হ্যাঁ, শোনো, বসো বসো হে তোমরা। হ্যাঁ, কেমন? আমি ঘর থেকে আর 3 পেয়ালা চা করতে বলে আসি। এমন ঠান্ডা আবহাওয়ায় গরম চা ছাড়া আসর ঠিক জমছে না। বসো বসো বসো। এই কথা বলে তারানাথ ঢুকে গেল অন্দরে। তারপর খানিকটা সময় বাদে যখন সে এলো, তখন তার পিছু পিছু তার কন্যাটিও এসে 3 পেয়ালা চা রেখে গেল। কিশোরী গরম চায় চুমুক বসিয়ে অবিলম্বে বলল, ঠাকুর মশাই, শুরু করুন এবার। তারানাথ চায়ের পাত্রে সামান্য ফুঁ দিয়ে তাতে ঠোঁট ছুঁয়ে বলল,
তো যা বলছিলাম, এই ঘটনা দেখার পর আমি সিদ্ধান্ত নিলাম সবকিছু বলে দেব নীরেনকে। হ্যাঁ, যেমন ভাবনা তেমন কাজ। দুপুরবেলায় সে ঘরে একাকী কর্মে ব্যস্ত দেখে আমি তার কাছে গিয়ে বললাম, নীরেন, কাল মধ্যরাতে তোমার গৃহে হাজির হয়েছিল এক ভয়ানক অশরীরী। তুমি তাকে দেখতে পাওনি, তবে আমার চোখকে ফাঁকি দেওয়ার সাধ্য বা ক্ষমতা দুটোর কোনোটাই তার নেই। তোমার মনে পড়ছে শূন্যে এক শলাকা ভাসতে দেখে ভারী চমকে গিয়েছিল তুমি? ওটা আদতে ধরেছিল সেই অশুভ অশরীরী, তোমাদের প্রাণ নিতে এসেছিল। তুমি তাকে দেখতে অক্ষম হলেও তার হাতে ধরা শলাকাটি দৃষ্টিগোচর হয়েছিল তোমার। আমি কিন্তু শুধু সেই অশরীরীকে দেখতে পেয়েছি কেবল তাই নয়, তাকে চিনতেও পেরেছি। আমার কথায় নীরেনের মুখ অলিখিত পত্রের মতো সাদা হয়ে গেল। স্বল্প সময়ের জন্য বাকশক্তি হারিয়ে জোরপূর্বক তা আবার ফিরিয়ে আনলো সে। কে কে সেই অশরীরী বাবা ঠাকুর? আমি অনমনীয় গলায় বললাম, সে আর কেউ নয়, তোমার দ্বিতীয় পক্ষের সদ্য গত হওয়া স্ত্রী গিরিবালার আত্মা। নামটা কানে যেতেই তার পা টলে উঠল। প্রচন্ড মানসিক চাপ সইতে না পেরে সে পড়েই যাচ্ছিল। আমি হাত বাড়িয়ে তাকে ধরে নিয়ে মাটিতে বসিয়ে দিলাম। সর্বনাশ! তাহলে আমাদের আর নিস্তার নাই। আয় ঈশ্বর, সে মরে গিয়েও ফিরে এলো। ও সর্বনাশিনী আমাদের পিতা পুত্রের জীবন নিয়ে তবেই শান্তি লাভ করবে। আমি তার এই প্রশ্নের প্রত্যুত্তর দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে বললাম, না হে নীরেন, তোমার এই কথা আমি মেনে নিতে পারছি না। কারণ অন্য আর এক স্বচ্ছ শ্বেত শুভ্র অশরীরী আত্মা বারে বারে তোমাদের পিতা পুত্রের প্রাণ বাঁচিয়ে চলেছে গিরিবালার দুষ্ট আত্মার হাত থেকে। নীরেন আমার কথায় আঁতকে উঠে বলল, কি কইছেন বাবা ঠাকুর? আরো একটি আত্মা রয়েছে আমার বাসায়? হ্যাঁ, রয়েছে, আর তার দৌলতেই তোমরা এখনো সূর্যের আলো দেখার সৌভাগ্য লাভ করেছ। তাকে ভয় না পেয়ে ধন্যবাদ দাও, সে তোমার ঘরে আছে বলে। কিন্তু বাবা ঠাকুর, দ্বিতীয় অর্থাৎ সেই শ্বেতকায় আত্মাটিকে কি চিনতে পেরেছেন আপনি? তার মুখ বা দেহের খুঁটিনাটি সেভাবে না দেখা গেলেও সে যে আসলে কে তা আমি অনুমান করতে পেরেছি। তবে তোমাকে এখনই বলবো না তার পরিচয়। আমি নিজে আগে নিশ্চিত হই, তারপর না হয় তোমায় জানাবো। আর কিছু না বলে আমি সোজা অপর ঘরটাতে ঢুকে এলাম। ঘুমটা অসময়ে ভেঙে যাওয়ার কারণে আবার ঘুমিয়ে পড়লাম কখন যেন। তবে আমার নিদ্রায় ব্যাঘাত ঘটালো একটি সুমধুর হালকা মিষ্টি গন্ধ। চোখ বুজে থাকা আর সম্ভব হলো না আমার পক্ষে। দু চোখের পাতা খুলতেই দেখলাম আমার বিছানার পায়ের কাছে বসে আছে একটি সাদা ধপধপে শরীর। তবে সে শরীর মোটেও রক্ত মাংসের গোড়া নয়। কুয়াশা কিংবা অফুরন্ত ধূসর মেঘ যেন জমাট বেঁধে সেই দেহের জন্ম দিয়েছে। মাথা হেঁট করে বসে থাকার কারণে লম্বা চুল আর ঘোমটা তার মুখ ঢেকেছে। বোধহয় নীরবে কাঁদছে সে। আমার মুখে একটা খুশির দীপ্তি ফুটে উঠল। একেবারে ঠিক আন্দাজি করেছিলাম তো। ঠোঁট জুড়ে সূক্ষ্ম হাসি রেখাঙ্কিত হলো। তার কান্নার সহায়হীনতা দেখে নয়, বরং তার অপত্য স্নেহ দেখে। নিচু গলায় বললাম, রাধারানী, কাঁদছো কেন? তারানাথের কথা শুনে কিশোরী লাফিয়ে উঠে প্রশ্ন করল, ঠাকুরমশাই, তার মানে এই সাদাতে প্রেতাত্মা আসলে বুধনের জননী রাধারানীর ছিল? হ্যাঁ গো কিশোরী, ওই শুভ্র আত্মা হলো রাধারানীর। কিশোরী ফের বলল, আপনি কি করে বুঝলেন যে ওটি রাধারানী? আরে ধুর, এ আবার এমন শক্ত কি কাজ? এই ব্রহ্মাণ্ডে জননীর চেয়ে আপন আর কেউ নেই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর অসহ্য প্রসব বেদনাকে তুচ্ছ করে
মাই পারে নারী ছেঁড়া ধন কোলে নিয়ে সমস্ত জ্বালা যন্ত্রণা নিমিষে ভুলে যেতে। কেবলমাত্র ছোট্ট নবাগত শিশুর মুখ দেখেই আমি নীরেনের বাড়িতে পদার্পণ করা মাত্রই বুঝেছিলাম এক অলৌকিক অস্তিত্বের উপস্থিতি আছে। সেই বিদেহী আত্মা ছিল সর্বক্ষণ বুধনের সঙ্গী। মা ব্যতীত আর কেই বা এমন করে খেয়াল রাখতে পারে? মনে করে দেখো, প্রথম দিন যখন বুধনের ঘরে ঢুকলাম তখন আমার মনে হয়েছিল কেউ একটা ঘর থেকে সরে গেল স্যাঁত করে। তারপর বাড়ির পিছন থেকে জানলা দিয়ে যে ছায়ামূর্তি উঁকি মারছিল তাহার কেউ নয়, সে রাধা রানী ছিল। ছেলের প্রতি নজর রাখতে সে সর্বদা ব্যস্ত। বুধনের দেহ থেকে আমি রাধারানীর আত্মার মিষ্টি গন্ধ পেয়েছিলাম। তবে হ্যাঁ, একবারে প্রথমেই আমি ধরতে পারিনি যে সেই অশরীরই হলো রাধারানী। যত সময় গেছে ততই তা উপলব্ধি করেছি অন্তরে অন্তরে। আচ্ছা ঠাকুরমশাই, তারপর কি হলো? রাধারানী মুখ তুলে চাইল আমার দিকে। তার মাথা থেকে ঘোমটা খুলে যেতেই দেখলাম বুধনের জ্বরের সময় যে মুখ ছবিতে দেখেছিলাম হুবহু সেই একই মুখ। ঘোর কালো চুলে টকটক করছে সিঁথি ভরা সিঁদুর, কপালে বিরাজমান লাল টিপ, নয়নে লেপ্টে রয়েছে মায়া কাজল, আর গোলাপের পাপড়ের মতো দুই ঠোঁট তার। রাধারানী আমার দিকে তাকিয়ে ক্রন্দন থামিয়ে বলল, বাবাটাও, আপনি তো সবই বুঝতে পেরেছেন, তাই তো আপনার কাছে না এসে থাকতে পারলাম না। এবার আপনি বলুন, এখন আমি কি করব? তোমার যা করণীয় তাই করবে মা। জননীর অসাধ্য এমন কোনো কাজ নেই এই ভুবনে। তোমার অন্তরেতে যে অসীম শক্তি ও বিপুল তেজ রয়েছে তা একাগ্র করে চেষ্টা করো, তাহলেই অশুভ শক্তির পরাজয় নিশ্চিত। কিশোরী বলল, রাধারানী কি করার কথা বলছিল ঠাকুরমশাই? এখনো বুঝলে না হে? গিরিবালার আত্মাকে বিনষ্ট করার কথাই বলছিল রাধারানী। মা সব সময় সন্তানকে আগলে রাখতে চায়, সেই কারণে মৃত্যুর পরেও রাধারানী থেকে গিয়েছিল বুধনের কাছে। ছলো ছলো নয়নে সে বলল, বাবাটাও, আমি কি পারবো গিরিবালার আত্মাকে পুরোপুরি ভাবে নির্মূল করতে? কাল রাত থেকে আজ দুপুর অব্দি মোট 2 বার চেষ্টা করেও তো তা সম্ভব হলো না। পারবে বই কি মা, নিশ্চয়ই পারবে। তোমাকে যে বুধনের জন্য পারতেই হবে, না হলে তোমার একমাত্র পুত্র আর জীবিত রবে না। আমার কথায় যেন রাধারানীর শান্ত চোখে ধক করে আগুন জ্বলে উঠল। সে ভরাট গলায় কইল, পারবো ঠাওর, আমি পারবো। আমাকে যে পারতেই হবে। এরপর গিরিবালার আত্মা যখনই হাজির হবে ঠিক তখনই আমার হাতে তার অন্ত অনিবার্য। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এই যুদ্ধে যেন তুমি সফলতা অর্জন করো। জানেন ঠাকুর, আমার নিয়তিতে যে এত স্বল্পায়ু লেখা ছিল তা জানতাম না, আর জানলেই বা কি করতাম। জন্ম মৃত্যুর উপর তো আর মানুষের হাত নেই। বেশ সুখেই সংসার করছিলাম, কিন্তু হঠাৎ করে কাল রাত্রের মতন ঘনিয়ে এলো সেই সময় যখন বুধনকে ছেড়ে আমায় চলে যেতে হতো। মরার পরে ছেলেটার ওই অসহায় নিঃস্ব মুখটা দেখে আমি থেকে গেলাম ওর কাছে। বেঁচে থাকতে যা যা করতাম এখনো সে সবই করি। যেমন ও ঘুমিয়ে গেলে মাথায় হাত বুলিয়ে দিই, জ্বর বা অন্যান্য শরীর খারাপে সর্বক্ষণ ওর কাছে কাছে থাকি। খেলতে গিয়ে চোট পেয়ে ঘরে এলে আমি এসে ওর ক্ষতস্থানে ফোঁ দিয়ে দিই। ঘুমের ঘরে মা মা বলে যখন ডেকে ওঠে তখন পরম মাতৃ উষ্ণতায় বুকে জড়িয়ে ধরি। তবে পার্থক্য হলো এই যে আগে বুধন আমায় দেখতে পেত, অনুভব করতে পারত, আর এখন সে আমায় না পায় দেখতে,
আর না পারে আমার কার্যকলাপ অনুভব করতে। পিসিমার কথায় যখন বুধনের বাবা নতুন বিয়ে করে বউ ঘরে আনলো, বিশ্বাস করুন আমি ভারী খুশি হয়েছিলাম। ভাবলাম ছেলেটা আবার একটা নতুন মা পাবে, কত যত্ন আত্মি ভালোবাসা পাবে। বড্ড মূর্খ ছিলাম আমি, এখন তা হারে হারে বুঝি। গিরিবালা আসার কদিন পর থেকেই নিজের আসল রূপ ধরল। ভাবলাম বুধনকে মেনে নিতে ওর হয়তো একটু সময় লাগবে। বকাবকি, গালিগালাজ, একটু একটু মারধরও শুরু হলো। কিন্তু আস্তে আস্তে সেই সবের মাত্রা চড়তে লাগলো দিনকে দিন। তবে সবকিছুর সীমা ছাড়িয়ে গিয়ে যখন উনানের তপ্তশিক বের করে বুধনের পিঠে পরিয়ে দিল সে, তখন আর মাথা ঠিক রাখতে পারলাম না। তাছাড়া গিরিবালা এবার পরিকল্পনা করছিল বুধনের খাদ্যে বিষ মেশানোর। একজন মেয়ে হয়ে পুত্র সম বালককে মারতে যে চায়, তার বেঁচে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই এ সংসারে। গিরিবালা গিয়েছিল পুকুর ঘাটে জল ভরতে, প্রচন্ড রাগে দিলুম তার ঘাড় মোটকে জল ঠেলে। কিন্তু কিন্তু আমি তখনও ভাবতেও পারিনি যে পুনরায় ও ফিরে আসবে অশরীরী রূপে প্রতিশোধ নিতে। আমি বললাম, ও এই জন্যই তাহলে আপনি গিরিবালার মৃতদেহের গলায় আঙুলের ছাপ দেখেছিলেন। তারানাথ উপর নিচে মাথা নাড়ল। গিরিবালা সেদিন প্রকৃতপক্ষে জল আনতেই গিয়েছিল। তার আত্মঘাতিকা হওয়ার বিন্দুমাত্র বাসনা ছিল না। তবে রাধারানীর স্নেহময়ী আত্মাও তখন সন্তানের উপর তার করা অত্যাচার প্রত্যক্ষ করে আর সৎ মায়ের কুটিল গুপ্ত ফন্দিতে যথেষ্ট কুপিত হয়েছিল। ফলে যা হওয়ার তাই হলো। সন্তানের গায়ে আঁচড় লাগলে সকল জননীর বুকেই জ্বলে ওঠে এক ভয়াবহ আগুন। সে আগুন পুড়িয়ে ছারখার করে দিতে পারে হিতাহিত সকল কিছু। রাধারানী এরপর মারাত্মক উত্তেজিত হয়ে বলল, বাবা ঠাকুর, সে এসে গেছে। আজ এই মুহূর্তে নয় গিরিবালা শেষ হবে, আর তা না হলে আমি। এই বলে রাধারানী এক ছুটে বেরিয়ে গেল বাইরে। তার পেছন পেছনে বের হলাম আমিও। দুপুরের রোদের তেজ এখন বেশ কমেছে। গরম বাতাসের একটা স্রোত যেন পাক খাচ্ছে নীরেনের বাড়ির পরিধি বরাবর। গিরিবালার শ্রীহীন কদাকার আত্মা অতি মন্থর গতিতে এগিয়ে আসছে বাড়ির দিকে। তার গনগনে দু চোখে যেন জিঘাংসার ভাঁটা। শরীর থেকে ধাবিত হওয়া জলের রেখায় মিশে যাচ্ছে কষ বেয়ে গড়িয়ে পড়া লালা মিশ্রিত রক্ত। অমসৃণ প্রেত সুলভ কণ্ঠে গিরিবালা বিকট হেসে চিৎকার করে বলল, আজ বুধনের রেহাই নেই। হতভাগাটাকে বাঁচতে দেব না আমি। ওর জন্যই আমাকে অকালে মরতে হলো। প্রথমে মারবো ওকে, তারপর বাপকে, আর সব শেষে নিশ্চিহ্ন করে দেব রাধারানীর আত্মাকে। রাধারানী ভেবেছে এভাবেই রক্ষা করতে পারবে সবকিছু, কিন্তু সে সম্ভব নয়। বেঁচে থাকলে বিষ খাইয়ে মারতাম, আর এখন গলা টিপে মারবো। সম্ভব কি সম্ভব নয় তা এক্ষুনি দেখতে পাবি রে শয়তানি। তোর মনের কামনা পূর্ণ হতে আমি দেব না। আমার অন্তরের যাবতীয় শক্তি দিয়ে আজ তোর বিনাশ ঘটাবো। রাধারানী এবার দৌড়ে গেল গিরিবালার কৃষ্ণবর্ণের কায়ার দিকে। আমি দু চোখ বন্ধ করে পরমেশ্বরের কাছে মিনতি করলাম নিষ্পাপ বাচ্চাটার প্রাণ ভিক্ষার। শুরু হলো এক মহা সংগ্রাম। সেই সংগ্রাম এক নারীর সাথে অপর এক নারীর অতৃপ্ত আত্মার, যাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক বালক। রাধারানী গায়ের জোরে চেপে ধরল গিরিবালার কণ্ঠ। গিরিবালাও নিজের লম্বা নখ দিয়ে ছিন্ন ভিন্ন করে দিল রাধারানীর অঙ্গ। অনেকক্ষণ যাবৎ এভাবে আঘাত প্রতিঘাত চলতেই থাকলো। আমি বাকরুদ্ধ হয়ে দেখলাম দুই বিদেহী নারীর লড়াই। খানিক বাদে রাধারানী গর্জে উঠল, শয়তানি, আজ আমি তোকে মেরেই ফেলবো। আমার বাচ্চার প্রাণ নিবি তুই?
তোর এত ক্ষমতা? রাধারানীর দৃঢ় বজ্রমুষ্টি আরো চেপে বসে গেল গিরিবালার গলায়। ক্রমে কাহিল হয়ে পড়ল সে। তার দু চোখ ছোট হতে হতে বুঝে এলো এক সময়। লম্বা লকলকে জিভটা বেরিয়ে পড়ল মুখ দিয়ে। আর এই যুদ্ধের ফল কি হতে চলেছে তা আমার অনুমান করে নিতে বেশি বেগ পেতে হলো না। আর মাত্র কিছুক্ষণ অপেক্ষার পর রাধারানী বিজয়িনীর হাসি হেসে বলল, বাবা ঠাকুর, আমি পেরেছি আমি। আমার সন্তান এখন পুরোপুরি সুরক্ষিত এই শয়তানির কবল থেকে। গিরিবালার কায়া ধীরে ধীরে নেতিয়ে পড়ল মাটিতে। অতঃপর বাতাসের সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আজীবনের মতো। আমি পরমেশ্বরের উদ্দেশ্যে ধন্যবাদ জানালাম। রাধারানী আমার সম্মুখে এসে নত হলো। আমি অনুভব করলাম কতগুলো নরম আঙুল যেন সংগ্রহ করে নিল আমার পদধূলি। ঠাউর, আপনি না থাকলে আজ আমি হয়তো পারতাম না গিরিবালার প্রেতাত্মাকে শেষ করে দিতে। আমি হেসে বললাম, এতে আমি আর কি করলাম মা? যা করার সে তো তুমিই করলে। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি মাত্র। আপনি যদি আমার মনোবল বৃদ্ধি না করতেন তাহলে এই যুদ্ধে জয়লাভ আমার পক্ষে হয়তো অসাধ্য হয়ে দাঁড়াতো। রাধারানী এবার বুধনের কাছে গিয়ে স্নেহের একখানা চুম্বন করল তাকে। তারপর অদৃশ্য হয়ে গেল। মায়ের এমন নিখাদ ভালোবাসা দেখে আমার চোখের কোণ ভিজে উঠল। আমি নীরেনকে কাছে ডেকে বললাম সবটা। তার মুখমণ্ডল জুড়ে কতগুলো অনুভূতি যেন একসঙ্গে খেলে গেল। বুধনও অদৃশ্য কোনো দেহের স্পর্শের আনন্দে যেন ডুবে গেল। নীরেন মৃদু গলায় বলল, তার মানে বাবা ঠাকুর, স্বচ্ছ অশরীরটি আসলে রাধারানী ছিল। হা প্রভু, সে জীবিত না থেকেও আমাদের প্রাণে বাঁচল, অথচ আমরা তা বুঝতেই পারলাম না। ধন্য তুমি। তোমার মতো এমন গর্ভধারিণী আমি এ জীবনে আর দ্বিতীয় দেখি নাই। তুমি মা দুর্গার মতোই যেন সাক্ষাৎ জগৎ জননী। গিরিবালার অতৃপ্ত অপশক্তির ধ্বংস হওয়ায় বুধন এবং নীরেন সম্পূর্ণরূপে সুরক্ষিত দেখে আমি তার পরের দিনই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। আমার নয়নে ভেসে উঠছিল রাধারানীর সেই লাস্যময়ী মুখখানি, এবং মনের আঙিনায় দেখেছিলাম আমার জন্মদাত্রী মায়ের মুখ। তারানাথের গল্প সমাপ্ত হলে আমি আর কিশোরী বের হলাম বাড়ির পথে। আপনাদের কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পনির ইউটিউবে সাবস্ক্রাইব, লাইক করবেন, সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।